হ্যালো স্টুডেন্ট, এই ক্লাসটি বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার ডিএসসি 1 অ্যান্ড ডিএসসি 2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। এই ক্লাসটিতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লোকনীতি। এর আগের একটি ক্লাসে আমরা লোকাচার সম্পর্কে আলোচনা করেছিলাম। লোকাচারের ধারণা এবং লোকাচারের বৈশিষ্ট্য। তো এই ক্লাসটিতে আমরা লোকনীতি কী, মানে লোকনীতির ধারণা এবং লোকনীতির যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আগেই জেনেছি যে লোকাচার কি, যে লোকাচার হলো সমাজে স্বীকৃত ও অনুমোদিত আচার আচরণের রীতিকে লোকাচার বলা হয়। অর্থাৎ লোকাচার হলো সমাজবদ্ধ মানুষের ব্যবহার বিধি বা আচার আচরণের রীতি, এই হলো লোকাচার। তো এবার আসা যাক লোকনীতি কি। লোকনীতির এই ইংরাজির প্রতিশব্দ হল মোরস, MORES, মোরস। এই ইংরাজি শব্দটির সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ মোস থেকে, MOS, মোস থেকে। এই ল্যাটিন শব্দটির অর্থ হল প্রথা বা কাস্টম। ব্যক্তি যেমন প্রথাকে লঙ্ঘন করতে পারে না, তেমনি লোকনীতিকেও লঙ্ঘন করতে পারে না। লঙ্ঘন করলে শাস্তি ভোগ করতে হয়। অর্থাৎ লোকনীতি হচ্ছে সেই সমস্ত আচরণবিধি, যে বিধি বা নিয়মগুলি মানুষ মানতে বাধ্য হয়। যদি না মানে তাহলে তাকে শাস্তি ভোগ করতে হয়, অর্থাৎ সমাজ তাকে শাস্তি প্রদান করে। তো লোকনীতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের মধ্যে যে ধারণা, তার মধ্যে ম্যাকাইভার এবং পেজ এর ধারণাটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য সমাজবিজ্ঞানীরা এই লোকনীতি সম্পর্কে আলোচনা করেছেন, তাদের ধারণা দিয়েছেন। তো সেগুলির থেকে ম্যাকাইভার এবং পেজের ধারণাটি ভীষণভাবে উল্লেখযোগ্য। তো ম্যাকাইভার এবং পেজের মতে যে সমস্ত আচরণবিধির সঙ্গে সামাজিক ন্যায় নীতির প্রশ্ন সংযুক্ত তাদেরকেই বলা হয় লোকনীতি। সুতরাং লোকনীতি হল মূল্যমান বা মূল্যবোধযুক্ত লোকাচার। সাধারণভাবে যদি বলা হয়, লোকাচারের সঙ্গে যখন সমাজের ভালো মন্দ বা ন্যায় অন্যায়ের প্রশ্ন অথবা সমাজ কল্যাণের আদর্শ সংযুক্ত হয়, তখন সেই লোকাচারকে লোকনীতি হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে পরিষ্কার বিষয়টি বুঝতে পারলাম যে যে আচরণবিধি লঙ্ঘন করলে সমাজ তাকে শাস্তি দেয় তাকে লোকনীতি বলা হয়। আর লোকাচারে আমরা দেখেছিলাম যেসব আচরণবিধি ব্যক্তি সমাজে থাকা অবস্থায় মেনে চলে বা সমাজে থাকতে গেলে যেগুলি মেনে চলতে হয়, যদি না চলে
তাহলে সমাজ তাকে শাস্তি দেয় না। সেক্ষেত্রে হাসি ঠাট্টা বিদ্রূপ এভাবে করা হয়, তবে তাকে কোনো রকম শারীরিক বা মানসিক শাস্তি দেয় না। তো এখানেই হচ্ছে মেন পার্থক্য লোকাচার এবং লোকনীতির মধ্যে। লোকাচার সমাজের কিছু ব্যবহার বিধি যেগুলি মানুষ মেনে চলে, আর লোকনীতি হচ্ছে সমাজের কিছু আচার ব্যবহার রীতি যেগুলি সমাজ মেনে চলতে বাধ্য হয়। যদি সে সেই ব্যবহার রীতিগুলি মেনে না চলে তাহলে সমাজ তাকে শাস্তি প্রদান করে। যাই হোক, এই লোকনীতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। লোকনীতির এই দুটি শ্রেণী হল ইতিবাচক লোকনীতি এবং নেতিবাচক লোকনীতি। ইতিবাচক লোকনীতি কি? সমাজের ব্যক্তি বা ব্যক্তিবর্গ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আচরণ করতে হবে তারই এক ইতিবাচক ব্যবস্থা। এই সমস্ত লোকনীতি হল মানুষজনকে কি কি করতে হবে তারই একটি ইতিবাচক নির্দেশ। নির্ধারিত একটি ধারায় আচরণ করার ব্যাপারে এই সমস্ত লোকনীতি ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় নির্দেশ দেয় ও পরিচালিত করে। ইতিবাচক লোকনীতির উদাহরণ হিসাবে যদি বলা হয়, যেমন বলা যেতে পারে সদা সত্য কথা বলা, ঈশ্বরের আরাধনা করা, নৈতিক জীবনযাপন করা, বয়স্কদের সম্মান দেওয়া, অক্ষম অসুস্থ অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা প্রভৃতি ইতিবাচক লোকনীতির মধ্যে পড়ে। দ্বিতীয়ত হচ্ছে নেতিবাচক লোকনীতি। নেতিবাচক লোকনীতি নেতিবাচক পথে সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণকে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। এই সমস্ত লোকনীতি হল মানুষকে কি কি করতে হবে না তারই নির্দেশ। অর্থাৎ নেতিবাচক লোকনীতিতে বলা হচ্ছে মানুষকে কি কি করতে হবে না, আর ইতিবাচকে আমরা পেয়েছি মানুষকে কি কি করতে হবে। তো যাই হোক, লোকনীতি হলো নেতিবাচক লোকনীতি হলো যে মানুষকে কি কি করতে হবে না তারই নির্দেশ দেয়। নেতিবাচক লোকনীতি হলো এক নিষিদ্ধকরণের ব্যবস্থা। এ হলো এক প্রকার নিষিদ্ধ বিষয় বা ট্যাবু। কিছু কিছু কাজ বা আচরণকে নেতিবাচক লোকনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এক্ষেত্রে নেতিবাচক লোকনীতির উদাহরণ হিসাবে যদি আমরা বলি, মিথ্যা কথা বলা নিষিদ্ধ, পোশাক না পরে প্রকাশ্যে আসা নিষিদ্ধ, চুরি করা নিষিদ্ধ, খাবার দাবারে ভেজাল দেওয়া নিষিদ্ধ, হিংস্র আচরণ করা নিষিদ্ধ। এই বিভিন্ন নেতিবাচক বিষয়গুলি লোকনীতিতে বা লোকনীতি সমাজের ব্যক্তিবর্গকে নির্দেশ দেয়, এবং এগুলি লঙ্ঘন করলে সমাজ তাদেরকে শাস্তি দেয়। তো যাই হোক, আমরা জানলাম লোকনীতি হচ্ছে সমাজের কিছু আচরণবিধি, যে আচরণবিধিগুলি লঙ্ঘন করলে সমাজ সেই ব্যক্তিকে শাস্তি দেয়। এটি হচ্ছে লোকনীতি। এই লোকনীতির কতগুলি বৈশিষ্ট্য আছে।
তো এই বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করব এখন। লোকনীতির যে বিশেষ বৈশিষ্ট্যগুলি সেগুলি হচ্ছে, নাম্বার 1, লোকনীতি হল স্থায়ী প্রকৃতির। অর্থাৎ লোকাচার বিশেষভাবে পরিবর্তনশীল, কিন্তু লোকনীতি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির। লোকনীতির পরিবর্তন ঘটে না। এই কারণে লোকনীতি সমাজের রক্ষণশীল উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এই লোকনীতি পরিবর্তনের প্রচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ গড়ে উঠেছে, আমরা দেখেছি। যদি বলি যে একসময় ভারতীয় সমাজ ব্যবস্থায় বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, দেবদাসী প্রথা প্রভৃতি প্রথা নীতি হিসাবে প্রচলিত ছিল। এই প্রথাগুলির অবসানের জন্য বিভিন্ন সমাজ সংস্কারক ও আইন প্রণেতাদের উদ্যোগ, প্রতিবাদ, আয়োজন করেছিল এবং তার ফলে প্রবল প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল তাদের। তবে লোকনীতি অপরিবর্তনীয় এমন বলা যায় না। লোকনীতি পরিবর্তন ঘটে, তবে সেটি খুব ধীর গতিতে। এটিকে এভাবে বলা যেতে পারে যে লোকনীতির পরিবর্তন ঘটে, সেটি হচ্ছে সুদীর্ঘকালের একটা প্রেক্ষাপটে। তো এদিক থেকে আমরা বলতে পারি লোকনীতি অপেক্ষাকৃত স্থায়ী প্রকৃতির, একেবারে স্থায়ী নয়। লোকনীতির দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল লোকনীতি সমাজ জীবনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ লোকনীতির লঙ্ঘন বা লোকনীতির বিষয়টি লঙ্ঘন করা যায় না। সমাজের অধিকাংশ মানুষই এই লোকনীতিগুলিকে সঠিক বলে মনে করে এবং মান্য করে চলে। এই কারণে বলা হয় যে গোষ্ঠীগত ও সম্প্রদায়গত জীবনধারার যে প্রকাশ ঘটে সেগুলি লোকনীতি সমূহের মাধ্যমে। অর্থাৎ এই বিভিন্ন ভালো দিকগুলি লোকনীতি যে আচরণের মাধ্যমে সমাজস্থ ব্যক্তিবর্গের কাছে রেখেছে, সেগুলি মান্য করা সমাজের পক্ষে মঙ্গল। তাই সমাজের ব্যক্তি যদি এই লোকনীতিগুলি লঙ্ঘন করে তাহলে সমাজ তাকে শাস্তি দেয়। সেদিক থেকে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে বিধি ব্যবস্থাগুলো করা হয় সেগুলি হচ্ছে লোকনীতি। আর সমাজকে এই লোকনীতির যে বিধি ব্যবস্থা সেগুলি নিয়ন্ত্রণ করে, কারণ সমাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে সেই উদ্দেশ্যে। লোকনীতির তৃতীয় বৈশিষ্ট্যটি হল এই লোকনীতিগুলি ধর্ম ও মূল্যবোধের সমর্থনে গড়ে ওঠে। এই লোকনীতি সাধারণত ধর্ম ও মূল্যবোধের অনুমোদনে প্রকাশ পায় বা স্বীকৃতি লাভ করে। এই অনুমোদনের কারণে লোকনীতিগুলি অধিকতর শক্তিশালী ও বাধ্যতামূলক হয়। ধর্মীয় অনুমোদনপ্রাপ্ত লোকনীতিগুলি বা লোকনীতিসমূহ জনসাধারণের অন্ধ বিশ্বাস বা অন্ধ অনুগত্য লাভ করে।
তো এইভাবে ধর্ম ও মূল্যবোধযুক্ত যে সমর্থনমূলক বিষয় সেগুলি লোকনীতি হিসাবে পরিচিতি পায়। লোকনীতির 4 নম্বর বৈশিষ্ট্যটি হল বিভিন্ন জনগোষ্ঠীর লোকনীতি বিভিন্ন। বিভিন্ন জনগোষ্ঠীর যে লোকনীতিগুলি আছে সেগুলি ভিন্ন প্রকৃতির। সকল সমাজ ও জনগোষ্ঠীর লোকনীতি একরকমের নয়। এক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কোনো একটি জনগোষ্ঠীতে যা লোকনীতি হিসাবে স্বীকৃত তা অন্য একটি জনগোষ্ঠীতে নিষিদ্ধ হতে পারে। যেমন কোনো জনগোষ্ঠীতে বিবাহের ব্যাপারে একগামী বিবাহর স্বীকৃতি দেওয়া আছে, আবার কোনো জনগোষ্ঠীতে বহুগামী বিবাহের স্বীকৃতি দেওয়া আছে। আবার যদি প্রসঙ্গক্রমে আলোচনা করি যে কালগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে লোকনীতির ক্ষেত্রে পার্থক্য দেখা যায়। কারণ এক সময় ভারতীয় সমাজে সতীদাহ ছিল স্বীকৃত নীতি, তা অস্বীকার করা হচ্ছে আইন বিরুদ্ধ ছিল। তবে বর্তমানে এই সতীদাহ প্রথা আমাদের ভারতবর্ষে নিষিদ্ধ অবস্থায় আছে। তো বিভিন্ন জনগোষ্ঠীর লোকনীতি ভিন্ন রকমের হতে পারে বা হয়ে থাকে। লোকনীতির 5 নম্বর বৈশিষ্ট্যটি হল ন্যায় অন্যায়ের সঙ্গে লোকনীতি যুক্ত। অর্থাৎ ন্যায় অন্যায়ের মানদণ্ড হল লোকনীতি। জনগোষ্ঠীসমূহের জীবনধারায় এই লোকনীতিসমূহ ন্যায় অন্যায় বোধের মানদণ্ড হিসাবে প্রকাশিত হয়। তবে এই লোকনীতি বিভিন্ন দেশ, সময় বা কাল ও গোষ্ঠী অনুযায়ী এই ন্যায় অন্যায় বোধকে প্রভাবিত করে। যেটি একটু আগে আলোচনা করলাম যে কোনো একটি বিষয়, যেমন আমরা উদাহরণ হিসাবে দেখলাম যে কোনো জনগোষ্ঠীতে এক বিবাহ প্রচলিত, সেটা হচ্ছে লোকনীতি। সেখানে বহু বিবাহ চেষ্টা যদি কেউ কোনো ব্যক্তি করে তাহলে তাকে শাস্তি দেওয়া হয়। তো সেটাই যে এই লোকনীতি হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড হিসাবে স্বীকৃত। লোকনীতির 6 নম্বর বৈশিষ্ট্য হল সমাজ কল্যাণের আদর্শ লোকনীতির সঙ্গে যুক্ত। যেটি এর আগেও দেখলাম যে ন্যায় এবং অন্যায়। তো ন্যায় অন্যায়ের থেকেও সমাজ কল্যাণের জন্য এই লোকনীতিগুলি গড়ে উঠেছে। যেমন প্রতিটি লোকনীতির সঙ্গে সমাজ কল্যাণের আদর্শ সংযুক্ত। উদাহরণ হিসাবে যদি বলা যায় যে শৈশবে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, তাকে দেখাশোনা করা, তার শিক্ষা দীক্ষার দিকে নজর দেওয়া, এবং বার্ধক্যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য প্রসঙ্গে গোষ্ঠী জীবনের কিছু কিছু ন্যায়নীতি দেখা যায়। যে বয়সকালে পিতামাতাকে দেখতে হবে, এটি সামাজিক লোকনীতি। যদি না দেখে, পিতামাতার প্রতি অন্যায় আচরণ করে, তাহলে সমাজ কিন্তু সেই সন্তানকে শাস্তি দেয়। লোকনীতির 7 নম্বর বৈশিষ্ট্যটি হল লোকনীতির সৃষ্টি হয় হচ্ছে জনকল্যাণ ও নীতিবোধ লোকাচারের সঙ্গে সংযুক্ত হলে। অর্থাৎ লোকনীতির সৃষ্টি হয় জনকল্যাণ
ও নীতিবোধ লোকাচারের সঙ্গে সংযুক্ত হলে। অর্থাৎ গোষ্ঠীগত কল্যাণের চেতনা এবং উচিত অনুচিতের মানদণ্ডের ধারণা লোকাচারের সঙ্গে যখন সংযুক্ত হয়, লোকাচার তখন লোকনীতিতে পরিণত হয়। তাহলে আমরা লোকনীতির 7টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করলাম এবং এর আগে আমরা লোকাচার সম্পর্কে আলোচনা করেছি। তো লোকাচার এবং লোকনীতির মধ্যে যে ধারণাগত পার্থক্য সেটি হচ্ছে এরকম যে সমাজের বিভিন্ন আচরণবিধি আছে, যে আচরণবিধিগুলি লঙ্ঘন করলে সমাজ তাতে শাস্তি দেয় না, সেই আচরণবিধিগুলি হচ্ছে লোকাচার। এবং লোকনীতি হচ্ছে সেই সমস্ত আচরণবিধি, অর্থাৎ সেই সমস্ত সমাজের আচরণবিধি যে আচরণবিধি কোনো ব্যক্তি যদি লঙ্ঘন করে তাহলে সমাজ তাকে শাস্তি দেয়, একে বলা হয় লোকনীতি। তো লোকাচার এবং লোকনীতির সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা আমরা করলাম। এর পরের ক্লাসে আমরা লোকাচার এবং লোকনীতির মধ্যে যে তুলনামূলক পার্থক্য আছে সেই পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।